হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল ইংলিশ গুরু চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে টেন্সের যে সিরিজটা শুরু করেছিলাম তা কিন্তু কন্টিনিউ করছি। আগের দিন আমরা জেনেছিলাম কি টেন্স কী ব্যাপার সেই জাতীয় জিনিস একটু জেনেছি, আর তার সাথে সাথে ইনডিফিনিটের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট সম্বন্ধে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানবো পাস্ট ইনডিফিনিট টেন্সটা সম্পর্কে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সবার প্রথমে প্রত্যেকে হেডিং করবে পাস্ট ইনডিফিনিট। যে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা কেমন হবে? আগের দিন প্রেজেন্ট ইনডিফিনিটে কী জেনেছিলাম না, যে কাজটা প্রতিদিন হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? যে কাজটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমন পাস্ট ইনডিফিনিটটা? তাহলে কেমন? আমি আজকে বিদ্যালয়ে গেছিলাম, আমি ওখানে ঘুরতে গেছিলাম, আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি হেসেছিলাম, কেঁদেছিলাম, গেয়েছিলাম, এই জাতীয় সব যতই ছিলাম জাতীয় আছে, মানে কি যে কাজটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে কি বলতে পারি না, যে কাজ আগে হয়ে গেছে। তাহলে যে কাজ আগে হয়ে গেছে সেই জাতীয় কাজগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা কি জেনেছিলাম? আগের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম তখন দেখেছিলাম যে সেখানে আমরা একটা গঠন লিখছিলাম, তাই না? এই যে গঠন, সেখানে কি দেখেছিলাম? গঠনটা সাবজেক্ট ছিল, তারপরে V1 আর অবজেক্ট ছিল। এবার দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তো প্রত্যেকটা বাক্যেরই গঠন এইভাবেই না, এইভাবেই তো ইংরেজিতে যে কোনো বাক্যকে লেখা হয়। তো আমি বলেছিলাম কি না, শুধু ভার্বের জায়গাটা না পরিবর্তন হতে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল? এখানে V1 ছিল। পাস্ট ইনডিফিনিটে কি হবে? V2 হবে। ব্যাস এটুকুই। সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, শুধু কি জানতে হবে না V2। তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু হয় V2। এবার তাহলে একটা উদাহরণ দেখি। আগের দিন আমরা কি উদাহরণ করেছিলাম না, আমি ভাত খাই। এবার তাহলে অতীতের একটা উদাহরণ দিয়ে কি হবে? আমি ভাত খেয়েছিলাম, তাই না? আমি ভাত খেয়েছিলাম। এই যে আমি ভাত খেয়েছিলাম, এটাকে তাহলে ট্রান্সলেট করি। সাবজেক্ট কে আছে? আমি ইংলিশ আই। এবার ভার্ব কে? ভার্ব বসবে। ভার্ব হচ্ছে খেয়েছিলাম, অর্থাৎ কি খাওয়া কাজ। খাওয়া ইংলিশ কি? ইট। এইবার কি বলছে এখানে? V2 কি? আমরা কিন্তু আগের ভিডিওতে অলরেডি জেনে গেছি V1 V2 V3 কি জিনিস। চলো তাহলে ইটের ফর্মগুলো কি আছে? ইট, এট, ইটেন, তাই না? এটা হচ্ছে V1, এটা V2, এটা V3। তাহলে V2টা এখানে বসবে। তাহলে কি আই এট। এবার কি পড়ে থাকলো? অবজেক্ট কি? ভাত ইংলিশ রাইস। তাহলে হয়ে গেল আই এট রাইস। ব্যাস এটুকুই তো হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, আর তো কিছু নেই। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, খুব সহজ। এইবার আমরা আরেকটা টেন্স আজকে শিখে নেব, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সটা তাহলে কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট ছিল কি প্রতিদিন হয়, পাস্ট ইনডিফিনিট কি ছিল আগে হয়ে গেছে। তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে? যে কাজ ভবিষ্যতে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে যে কাজ আগে হয়ে গেছে নিশ্চয় থাকবে না, তাহলে কি হবে না, যে কাজ ভবিষ্যতে হবে, যে কাজ ভবিষ্যতে হবে সেটাই হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট, তাই তো? তাহলে গঠনটা কি হবে? আমার ভার্বটা নিশ্চয়ই পরিবর্তন হবে, তাই না? ভার্বটা কি হবে? চলো, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ছিল V1, পাস্ট ইনডিফিনিট ছিল V2। এবার এই ফিউচার ইনডিফিনিট কিন্তু না, একদম V3 হবে না। এখানে কি হবে? শ্যাল, উইল, V1, শ্যাল উইল V1 হবে, ঠিক আছে? আর এরপর তো আমাদের একটা অবজেক্ট তো থাকেই সব ক্ষেত্রে, তাই না? শুধু মনে রাখতে হবে কি শ্যাল উইল V1, সাবজেক্ট আর অবজেক্ট তো কমন। শ্যাল উইল কি হয় শ্যাল বসবে, নয় উইল বসবে। এবার শ্যাল কোথায় বসে? যেগুলো বহু বচন তাদের ক্ষেত্রে শ্যাল বসে, আর যেগুলো এক বচন সেখানে উইল বসে। এছাড়াও শ্যাল উইলের আরও অনেক ব্যবহারের ব্যাপার আছে, কোথায় কোথায় কি বসে সেগুলো আমরা আরও ধীরে ধীরে জানবো। আপাতত এটুকু জানো যে বহু বচনের ক্ষেত্রে শ্যাল বসে এবং আয়ের সাথেও কিন্তু শ্যাল বসে। আর উইল কোথায় বসে না, এক বচনের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে? এবার যদি ভবিষ্যতে কাজটি হয় তাহলে এটাকে কি বলবো? আমি ভাত খেয়েছিলাম তো আর থাকবে না, তাহলে কি হবে? আমি ভাত খাবো, তাই না? এবার হবে আমি ভাত খাবো। এবার কাজটা দেখে কি হবে? আমি তো আই। এবার আমার ভার্বটা নিশ্চয়ই পরিবর্তন হবে। ভার্বটা কি? শ্যাল উইলের মধ্যে একটা বসবে নিশ্চয়ই, শ্যাল উইল V1। শ্যাল উইলের মধ্যে আয়ের সাথে কি বললাম? শ্যাল বসে, উইলও কিন্তু বসে,
কিন্তু সেগুলো অন্য নিয়ম, আমরা সেগুলো পরে শিখবো। আয়ের সাথে আমরা সাধারণত ছোটো থেকে শিখে এসেছি শ্যাল বসে, তাহলে চলো শ্যাল বসিয়ে দেই। তাহলে আই শ্যাল, শ্যাল উইলের মধ্যে শ্যাল বসলো। এবার কি বসবে? V1 ভার্ব কোনটা? খাবো, খাওয়া ইংলিশ কি? ইট। তাহলে ইটের V1 কি? ইট তো নিজেই, তাহলে আই শ্যাল ইট। এবার অবজেক্ট কি হবে? ভাত, ভাত ইংলিশ কি? রাইস। ব্যাস কমপ্লিট, আই শ্যাল ইট রাইস। এই তো হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রচণ্ড সোজা কিন্তু আমাদের টেন্সগুলো, তাই না? আর টেন্স কিন্তু আমাদেরকে অবশ্যই খুব ভালো করে শিখতে হবে, কেননা ইংলিশ যদি ভালো করে শিখতে হয়, ইংলিশ গ্রামারটা জানতে হবে। যে কোনো ভাষা ভালো করে শিখতে গেলে তার ব্যাকরণটা জানতে হয়, তার গঠনটা জানতে হয়। ঠিক একই রকমভাবে ইংলিশ যদি আমাদের ভালো করে শিখতে হয়, তাহলে টেন্সটা ভালো করে জানতে হবে। কেননা একটা গ্রামার যদি দেখা যায় যে ইংরেজি গ্রামার কোনো একটা ঘরের ভেতরে আছে, তার গেটে একটা বড় তালা, সেই তালার যে চাবিকাঠি সেটা হচ্ছে টেন্স। টেন্স যতক্ষণ না আমরা শিখতে পারছি ততক্ষণ কিন্তু ইংলিশ গ্রামার আমরা শিখতে পারবো না, এবং ইংলিশ তো শিখতে পারবোই না। তাই টেন্স খুব ভালো করে শিখতে হবে, কেননা টেন্স আমাদের কিন্তু আগামীতে অনেক কাজে লাগবে। আমাদের যেমন ট্রান্সলেট করতে কাজে লাগবে, এছাড়া রাইটিং স্কিলে লাগবে, গ্রামারে লাগবে, সিন আনসিন থেকে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে উত্তরগুলোকে নিজের মতো করে লিখতে গেলে সেখানেও কিন্তু কাজে লাগবে, তাই না? তাই টেন্স কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম বোঝাতে অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে। চলো আজকের মতো এ পর্যন্তই। পরের পার্টে তোমরা আশা করি আবারও থাকবে, আবারও আমরা সবাই একসাথে টেন্স শিখবো। চলো আজকের মতো গুড বাই।